ওয়েলকাম। আজকে আলোচনার বিষয় হলো পেডাগজিক্যাল অ্যানালাইসিস। পেডাগজিক্যাল অ্যানালাইসিস, যার বাংলা অর্থ হলো শিক্ষা বিজ্ঞানগত বিশ্লেষণ। এবার যদি আমরা পেডাগজিক্যাল অ্যানালাইসিসকে তার আক্ষরিক অর্থে বিশ্লেষণ করতে চাই, তো আমরা কি দেখতে পাবো? এখানে পেডাগজি বা পেডাগজিক্যাল, যার অর্থ হলো সায়েন্টিফিক টিচিং, এবং অ্যানালাইসিস কথার অর্থ হলো ব্রেকিং ডাউন এ কমপ্লেক্স। তাহলে সায়েন্টিফিক টিচিংটি কি? সায়েন্টিফিক টিচিং কথাটির অর্থ হলো বিজ্ঞানসম্মত টিচিং। তাহলে পেডাগজি কথার অর্থ হলো বিজ্ঞানসম্মত টিচিং, এবং অ্যানালাইসিস ব্রেকিং ডাউন এ কমপ্লেক্স, যার অর্থ হলো কোনো বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা। তাহলে যে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া কোনো বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে তাকে বলা হচ্ছে টিচিং বা পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তাহলে পেডাগজিক্যাল অ্যানালাইসিস কথার অর্থ হচ্ছে কোনো শিক্ষণ পদ্ধতিকে যখন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করব তখন তাকে বলা হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তাহলে আমরা যদি কোনো টিচিং প্রক্রিয়াকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিজ্ঞান ভিত্তিক ভাবে ভাগ করি, তখন যে ধরনের শিখন হবে, তখন কি ধরনের শিখন হবে? তখন সিস্টেমেটিক and যদি আমরা কোনো বিষয়কে বা কোনো শিখন পদ্ধতিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভাগ করি, তখন এক ধরনের শিখন পদ্ধতি তৈরি হবে। এই দুটো কাজ যদি আমরা ঠিকঠাক করতে পারি, তাহলে একটি সিস্টেমেটিক এবং ইফেক্টিভ টিচিং লার্নিং প্রসেস হবে, অর্থাৎ একটি নিয়ম ভিত্তিক এবং যথাযথ শিখন পদ্ধতি হবে যদি আমরা কোনো শিখন পদ্ধতিকে সায়েন্টিফিক ভাবে বিশ্লেষণ করি। তাহলে সব মিলে কি দাঁড়াচ্ছে যে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের অর্থ হলো ইফেক্টিভ টিচিং লার্নিং প্রসেস, অর্থাৎ টিচিং লার্নিং প্রসেসটা যখন যথাযথ এবং বিজ্ঞান ভিত্তিক হবে তখন তাকে আমরা বলবো পেডাগজিক্যাল অ্যানালাইসিস। এবার প্রশ্ন আসবে এখানে একটা, যে তাহলে কিভাবে টিচিং লার্নিং প্রসেসটিকে আমি সিস্টেমেটিক এবং ইফেক্টিভ করব? আমি তো বলছি যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস মানে কোনো শিখন পদ্ধতি বা শিক্ষণ প্রক্রিয়াটি যখন যথাযথ এবং বিজ্ঞান ভিত্তিক হবে তখন তাকে বলছি পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তাহলে এখানে আমাদের প্রশ্ন, যে কিভাবে আমি আমার শিখন পদ্ধতিকে যথাযথ ও বিজ্ঞান ভিত্তিক করব? কিভাবে? এর প্রশ্নের উত্তর যে আমরা কিছু টিচিং স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোকে ব্যবহার করব, এবং কিছু টিচিং পিলার্স রয়েছে। টিচিং পিলার্স দেখো এখানে আছে পিলার্স অফ টিচিং। এখানে নামটা পিলার্স কেন দেওয়া হয়েছে? পিলার মানে কি? বেস। একটি ঘর তৈরি করতে গেলে কি লাগে? অন্তত পক্ষে চারটি পিলার লাগে। ঠিক তেমনি একটি ইফেক্টিভ টিচিং এর জন্য আমাদের চারটি মেন পিলার লাগছে, যে পিলারের উপরে ইফেক্টিভ টিচিংটি দাঁড়িয়ে আছে। কি কি পিলার আছে দেখো এখানে আছে কন্টেন্ট অ্যানালাইসিস। প্রথম যে পিলারটি তা হলো কন্টেন্ট অ্যানালাইসিস। দ্বিতীয়টি কি? ফ্রেমিং অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস। 3 নম্বর যে পিলারটি রয়েছে সেটি হলো মেথডস অর টেকনিক্স। 4 নম্বর অ্যাপ্রোপ্রিয়েট ইভালুয়েশন সিস্টেম। অর্থাৎ আমরা যদি এই চারটি পিলারকে যথাযথভাবে ব্যবহার করি তাহলে আমার
যে টিচিং প্রক্রিয়াটি সেটি ইফেক্টিভ এবং সিস্টেমেটিক হবে। তাহলে কিভাবে আমি আমার টিচিং প্রক্রিয়াটাকে ইফেক্টিভ এবং সিস্টেমেটিক করব? কিনা আমি 4টা পিলার আছে, সেই পিলারগুলোকে যথাযথভাবে ব্যবহার করব এবং এই পিলারগুলো যথাযথভাবে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিছু স্টেপ মেনটেন করতে হবে, যেটি হলো স্টেপস অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস। তাহলে এই পিলারগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের কিছু স্টেপ মেনটেন করতে হবে, যেটি হলো স্টেপ অফ পেডাগজিক্যাল অ্যানালাইসিস, এবং সেই স্টেপগুলো এখানে দেওয়া আছে, আমি একবার পড়ে দিচ্ছি। ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস, ব্রিফলি রাইট সাব ইউনিটস, প্রিভিয়াস নলেজ, টিচিং অবজেক্টিভস, টিচিং স্ট্র্যাটেজিস, probing questions, citing of example related to real life situation, table of specification, criteria reference test। এই যে স্টেপগুলো পড়লাম, এই স্টেপগুলো তোমাদেরকে এই ক্লাসগুলোতে আলোচনা করা হবে এবং তোমাদেরকে শেখানো হবে কিভাবে একটি যথাযথ লেসন প্ল্যান তৈরি করে ইফেক্টিভ এবং সিস্টেমেটিক টিচিং নেওয়া সম্ভব হয়। ঠিক আছে, তো আজকে প্রথম আমরা যে পিলারটি সম্পর্কে আলোচনা করব, টিচিং পিলার, সেটি হলো কন্টেন্ট অ্যানালাইসিস। তো প্রথম যে পিলারটি আলোচনা করব তা হলো কন্টেন্ট অ্যানালাইসিস। টিচিং প্রক্রিয়ার প্রথম যে পিলারটি রয়েছে তা হলো কন্টেন্ট অ্যানালাইসিস। তাহলে কন্টেন্ট অ্যানালাইসিসটা কি সেটা আগে জেনে নিই। কন্টেন্ট কথার অর্থ হলো বিষয়বস্তু, আর অ্যানালাইসিস কথার অর্থ বিশ্লেষণ। অর্থাৎ কন্টেন্ট অ্যানালাইসিস কথার অর্থ হলো বিষয়বস্তু বিশ্লেষণ। তো আমরা কিভাবে সঠিকভাবে বিষয়বস্তু বিশ্লেষণ করব? যে কোনো টিচিং প্রক্রিয়ার মেন যে বিষয় সেটা হলো তার বিষয়বস্তু। অর্থাৎ আমি শিক্ষার্থীদের সামনে কি বিষয়টি পড়াবো, আমার শিক্ষার্থীদের সামনে কি উপস্থাপন করব, সেটি হলো আমার বিষয়বস্তু। এবং এই বিষয়বস্তু বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের মূলত যে স্টেপগুলো রয়েছে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের, তার মধ্যে ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস, ব্রিফলি রাইট সাব ইউনিটস এবং প্রিভিয়াস নলেজ, এই তিনটি কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে চলে আসছে। তিনটি স্টেপ যদি আমি ফলো করি তাহলে আমার কন্টেন্ট অ্যানালাইসিসটি সম্পন্ন হবে। আরেকবার বলছি, কন্টেন্ট অ্যানালাইসিসটি সঠিকভাবে করার ক্ষেত্রে আমাদের তিনটি স্টেপ পালন করতে হবে। সেটি হলো ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস, ব্রিফলি রাইট সাব ইউনিটস, প্রিভিয়াস নলেজ। তো আমরা প্রথমে তাহলে কি করব? ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস। ডিভিশন অফ ইউনিট টু সাব ইউনিট। আচ্ছা, ধরা যাক কোনো একটি ক্লাসে একটা স্কুল, প্রথমে আমরা একটা স্কুলকে ধরি, তো সেখানে একজন প্রধান শিক্ষক মহাশয় থাকে এবং তিনি কি করেন, একটি অ্যানুয়াল রুটিন তৈরি করেন, তাই তো। তো অ্যানুয়াল যখন রুটিন তৈরি করেন তখন তিনি সেই স্কুলে যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলোর প্রত্যেকটা বিষয় পড়ানোর জন্য বিভিন্ন শিক্ষক শিক্ষিকাকে নির্দেশ করে থাকে বা তাদের হাতে দায়িত্ব দিয়ে থাকে যে আপনি এই বিষয়টি পড়াবেন। যে যে বিষয় বিশেষজ্ঞ তাদেরকে সেই বিষয়ে দায়িত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে যদি একজন শিক্ষক মানে প্রধান শিক্ষক মহাশয় যখন তিনি প্ল্যানটি করবে তখন তিনি যে বিষয়টি দেখেন, তিনি হলো প্রথমেই দেখেন যে আমাদের পুরো বছরটিতে মোট কত দিন আমরা ক্লাস নিতে পারবো।
পুরো আমাদের তো 365 দিনে এক বছর হয়, সেখানে প্রতিটা দিন তো আর ক্লাস হয় না, তো আমাদের তো একটা নির্দিষ্ট টাইম আছে যেই টাইমটাতে ক্লাস নিতে হয়। তো আমাদের যদি হিসাব করা যায় যে একটা বিষয় সারা বছরে কতদিন নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা যদি দেখি তো আমাদের টোটাল 365 দিন, তাই তো। তো 365-র মধ্যে আমাদের তো 52টা রবিবার থাকে, তাহলে 52 দিন বাদ। তারপরে আমাদের 65 দিন ছুটি থাকে বিভিন্ন অকেশনের জন্য, এবং যে স্কুল, সেই স্কুলেরও নিজস্ব কিছু কাজকর্ম রয়েছে, যেমন সেই স্কুলে খেলাধুলা যেদিন হবে সেই দিনটা, আবার হতে পারে সেই স্কুলে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান, এই যে বিভিন্ন অকেশন, তার জন্য প্রত্যেকটা স্কুলে 10-12 দিন ছুটি থাকে বা ওইসব কাজে ব্যবহার করা হয়, ক্লাস নেওয়া হয় না। তো সেক্ষেত্রে 10 দিন আদার্স কোনো কাজে ব্যবহার করা হলো, এবং সেই স্কুলটিতে পরীক্ষা হয়, পরীক্ষার জন্য ধরা যাক 30 দিন সময় লাগে, তাহলে 365-র মধ্যে এই দিনগুলো অন্যান্য কাজে ব্যয় করা হচ্ছে, তাহলে কত হচ্ছে 157 দিন, যেটি অন্যান্য কাজে ব্যয় হচ্ছে, ছুটি আর অন্যান্য ছুটি, পরীক্ষা বা অন্যান্য কোনো অনুষ্ঠানের জন্য, ক্লাস হচ্ছে না। তো 365 থেকে যদি আমি 157 বাদ দিই, তাহলে কত আসছে? 15 থেকে 7 বাদ দিলে 208 দিন। এবং 208 মানে কয় সপ্তাহ? 208 মানে এই অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি তো 30 সপ্তাহ। 30 সপ্তাহ। আচ্ছা, তাহলে একটা স্কুলে কতদিন ক্লাস হচ্ছে? 30 সপ্তাহ ক্লাস হচ্ছে। তো যদি ধরা যায় যে কোন একটি বিষয়, দেখা গেল যে কোন একজন টিচার, তিনি এডুকেশনের কোন টিচার, তাকে সপ্তাহে 4টে করে ক্লাস দেওয়া হলো, যে তাকে 4টে করে ক্লাস নিতে হবে, তাহলে সপ্তাহে যদি সে 4টে করে ক্লাস পায়, তাহলে মোট 30টি সপ্তাহ, তাহলে 4 গুণ 30টি সপ্তাহ, একটা সপ্তাহে 4টি করে, তাহলে 30 সপ্তাহে কত হচ্ছে? 120টি ক্লাস নিতে পারবে। তাহলে প্রধান শিক্ষক মহাশয় সেই শিক্ষিকাকে বা শিক্ষককে পুরো 12 এর যে সিলেবাস রয়েছে এডুকেশনে, সেই সিলেবাস অনুযায়ী তাকে বলা হয় যে তাকে 120টা ক্লাস দেওয়া হবে, এবং তাকে পুরো সিলেবাসটা কভার ওই 120 দিনের মধ্যে করতে হবে। তো আমরা যদি দেখি তো ক্লাস 12 এর যে এডুকেশন চ্যাপ্টার গুলো রয়েছে, সেখানে মোট 12টি চ্যাপ্টার রয়েছে। 12টি চ্যাপ্টার রয়েছে। তো তার দিন রয়েছে 120 এবং চ্যাপ্টার রয়েছে 12, তাহলে এক একটি চ্যাপ্টারের জন্য 10 দিন করে টাইম পাবে, তাই তো। তাহলে যে শিক্ষক মহাশয়কে দায়িত্ব দেওয়া হলো যে সে এডুকেশন ক্লাসটা 1 বছরের মধ্যে কমপ্লিট করবে, তখন তিনি কি করলেন যে একটা চার্ট তৈরি করবেন। কি করবে? যে প্রত্যেকটা চ্যাপ্টার অন্ততপক্ষে 10 দিনের মধ্যে, এক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে যে প্রত্যেকটা চ্যাপ্টার একই লেন্থের হয় না, কোনো চ্যাপ্টার বড় হয়, কোনো চ্যাপ্টার ছোট হয়। তো যাকে দায়িত্ব দেওয়া হবে, যে শিক্ষক মহাশয়, তিনি কি করবেন? পুরো ব্যাপারটা দেখবেন এবং তিনি একটি প্ল্যান তৈরি করবেন। ঠিক আছে, সেই প্ল্যানটি হলো ডিভিশন অফ ইউনিট ইনটু সাব ইউনিট। আমি এতক্ষণ ধরে যা বলছিলাম, সেই কাজটা করার জন্য আমাকে এই ব্যাপারটাকে আনতে হতো, তাই জন্য আমি বললাম জিনিসটা, যে একজন শিক্ষক মহাশয়কে 12টা চ্যাপ্টার দেওয়া হয়েছে এবং তাকে 120টা ক্লাস দেওয়া হয়েছে। ঠিক আছে, 12টা চ্যাপ্টার, 120টা ক্লাস, এবার তার দায়িত্ব সে কিভাবে পুরো সিলেবাসটা কভার করবে। এবার ধরো তুমি একজন এডুকেশনের টিচার, তোমাকে বলা হলো যে তোমাকে 120টা ক্লাস দেওয়া হবে এবং তোমাকে 12টা চ্যাপ্টার রয়েছে, তোমাকে চ্যাপ্টারটা পুরোটা কভার করতে হবে। তাহলে তুমি কি করবে? তুমি প্রথমে পড়াতে শুরু করবে না, তাহলে সেটা ইফেক্টিভ টিচিং হবে না। কি করতে হবে? তোমাকে একটা প্ল্যানিং করতে হবে যে সারা বছর ধরে তুমি
কিভাবে কখন কোন ক্লাসটি নিয়ে পুরো সিলেবাসটা কভার করবে। এর জন্য কি করবে তুমি, ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস, ডিভিশন অফ ইউনিট টু সাব ইউনিট, অর্থাৎ আমি আমার চ্যাপ্টারটিকে বিভিন্ন ইউনিট এবং বিভিন্ন সাব ইউনিটে ভাগ করব। কি বললাম, আমি আমার যে 12টি চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটিকে বিভিন্ন ইউনিট এবং সাব ইউনিটে ভাগ করব। কিভাবে ভাগ করব সেটা দেখানো হচ্ছে। হ্যাঁ, তো আমি আমার বিষয়টিকে আগে চ্যাপ্টার রয়েছে 12টি চ্যাপ্টার, এবং 12টি চ্যাপ্টার থেকে কোন একটা চ্যাপ্টার আমি নাম বলছি, ধরা যাক 12 এর একটি চ্যাপ্টার আছে এডুকেশনাল সাইকোলজি, শিক্ষা মনোবিজ্ঞান। ঠিক আছে, সেই চ্যাপ্টারটিকে নিলাম। হ্যাঁ, একটা চ্যাপ্টার নেওয়া হলো, তো সেই চ্যাপ্টার থেকে আমি 4টা ইউনিট তৈরি করলাম। একটি ইউনিট তৈরি করলাম শিখন, একটি করলাম শিখনের উপাদান, আমি একটি করলাম মনোযোগ। এরকম আমি বিভিন্ন ইউনিট তৈরি করতেই পারি। এবার আমি সাব ইউনিট তৈরি করব। তারপরে সাব ইউনিট কি তৈরি করব, যে শিখন, আমি ইউনিট 1 শিখন, এবার সাব ইউনিটে আমি শিখনের কি কি বিষয় পড়াবো। এখানে আমি শিখন কাকে বলে পড়াবো, তাহলে আমি এখানে লিখবো শিখন কাকে বলে। আর কি পড়াবো আমি, এটা ইউনিট, এটা সাব ইউনিট হলো শিখন কাকে বলে, আর শিখনের মধ্যে কি আছে, শিখনের বৈশিষ্ট্য। আর কি পড়াবো আমি এখানে পড়াবো যে শিখনের কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য। আচ্ছা, আমি এই দুটোই পড়াবো। ঠিক আছে, তো শিখন যে ইউনিটটি, তাহলে আমি চ্যাপ্টার 12টি চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারকে সিলেক্ট করলাম, সেখানে আমি বিভিন্ন ইউনিট তৈরি করলাম, মানে প্রত্যেকটা চ্যাপ্টারে বিভিন্ন ইউনিট তৈরি হবে, এবং সেই ইউনিটের মধ্যে একটা সাব ইউনিট হলো। ধরা যাক আমি এইটা একটা ক্লাসের মধ্যে পড়াবো, এখানে পিরিয়ড সংখ্যা 1, মানে আমি এই ইউনিটটা একদিনে পড়াবো। এবং দেখো এখানে লেখা আছে ডিভিশন অফ ইউনিট টু সাব ইউনিট, অর্থাৎ আমি কোনো চ্যাপ্টারকে ইউনিটে ভাগ করলাম এবং সাব ইউনিটে ভাগ করলাম। তাহলে 1 নম্বর কাজ আমার হয়ে গেল। আমি পুরো বছরে আমার যে চ্যাপ্টার গুলো রয়েছে সেই চ্যাপ্টার গুলো কবে কি পড়াবো একটা তালিকা আমি তৈরি করলাম, বিভিন্ন ইউনিটে ভাগ করলাম, আবার ইউনিট গুলোকে আবার সাব ইউনিটে ভাগ করলাম। তো আমার এই কাজটি হয়ে গেল। এরপরে 2 নম্বর ডিভিশন অফ ইউনিটস অফ সাব ইউনিটস কাজটা হয়ে গেল। 2 নম্বর যে কাজটি সেটা হলো ব্রিফলি রাইট সাব ইউনিটস। ঠিক আছে, 2 নম্বর কি করব আমরা এবার, ব্রিফলি রাইট সাব ইউনিটস। ব্রিফলি রাইট সাব ইউনিট, অর্থাৎ এখানে আমি যে ইউনিট, প্রথমে ইউনিট ভাগ করেছি এবং সাব ইউনিটে যে ভাগ করেছি, সেই সাব ইউনিটের বিষয়গুলোকে সংক্ষিপ্ত আকারে লিখবো। অর্থাৎ আমার যে লেসন প্ল্যানটি থাকবে, সেই লেসন প্ল্যানে আমি আমার যে বিষয়টি পড়াবো, যে সাব ইউনিটে যে বিষয়গুলি রয়েছে, সেই বিষয়গুলোকে আমি এখানে সংক্ষেপে লিখে রাখবো। কেমন, ধরা যাক একটা ইউনিট, এখানে ইউনিট রয়েছে মনোযোগ। ঠিক আছে, এবং সাব ইউনিটের মধ্যে কি থাকবে, মনোযোগের সংজ্ঞা, বৈশিষ্ট্য,
শ্রেণীবিভাগ, উপাদান। তাহলে তোমাদের যখন লেসন প্ল্যান হবে তখন তোমরা ধরো সেদিন তুমি মনোযোগে ইউনিট মনোযোগ এবং সাব ইউনিট মনোযোগের সংজ্ঞা, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং উপাদান এই বিষয়গুলো পড়াবে। তাহলে এটা হলো তোমাদের সাব ইউনিট। এবং এই সাব ইউনিটের যে বিষয়গুলো সেগুলোকে আমাকে সংক্ষিপ্ত আকারে এখানে লিখতে হবে যে মনোযোগ কাকে বলে। সংক্ষিপ্ত, পুরো ডিটেলসে না, কাকে বলে সেটা আমাকে এখানে লিখতে হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে আমি কোনো বিষয়কে চেতনার কেন্দ্রস্থলে নিয়ে আসি তাকে মনোযোগ বলে। এই যে একটা কনসেপ্ট, এটা এখানে লিখে রাখতে হবে। তাহলে সংজ্ঞাটি হয়ে গেল লেখা। সংক্ষেপে, ডিটেলসে লেখার দরকার নেই, সংক্ষেপে লিখতে হবে। 2 নম্বর কি করব? বৈশিষ্ট্য। মনোযোগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে যে মেন বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। যেমন মনোযোগ নির্বাচনধর্মী, মনোযোগ শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য সেগুলো লিখলাম। এরপরে শ্রেণীবিভাগ, মনোযোগের শ্রেণীবিভাগের যে শ্রেণীবিভাগ মেন শ্রেণীবিভাগটা সেটা আমি আলোচনা করলাম সংক্ষিপ্ত আকারে। এরপরে উপাদান, মনোযোগের কি উপাদান রয়েছে, মনোযোগের একটি বস্তুগত একটি ব্যক্তিগত উপাদান রয়েছে, সেটি আমি লিখে রাখলাম। কিন্তু ডিটেলসে আমি ক্লাসরুমে আলোচনা করব, কিন্তু এখানে আমি কি করব, আমি সাব ইউনিটটাকে সংক্ষেপে লিখে রাখবো। তাহলে আমার লেসন প্ল্যানে প্রথমে ইউনিট সাব ইউনিট থাকবে, দ্বিতীয় কি থাকবে, যে সাব ইউনিটসে যে বিষয়গুলো পড়াবো সেগুলো সংক্ষিপ্ত আকারে লেখা থাকবে। ঠিক আছে? তাহলে এই দুটো কাজ আমাদের করতে হবে। এরপরে যে যেটি রয়েছে সেটি হলো প্রিভিয়াস নলেজ। ঠিক আছে? তো প্রিভিয়াস নলেজ এই কথাটির অর্থ কি? তো আগে আমরা লিখে নিই। প্রিভিয়াস নলেজ, প্রিভিয়াস নলেজের বাংলা কথা কি? প্রাক জ্ঞান। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে জানার পূর্বে যে বেস জিনিসটা জানা দরকার। যেমন স্মরণ করার জন্য আমাদের কি প্রিভিয়াস নলেজ লাগবে? স্মরণ করার জন্য আমাদের প্রিভিয়াস নলেজ লাগবে কি? আমাদের যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা জিনিস আমাদেরকে জানতে হবে। সেটাই হলো প্রিভিয়াস নলেজ। এবার আমি প্রিভিয়াস নলেজে তো আমি কি পড়াচ্ছি, আমি ইউনিটটা কি বললাম? মনোযোগ। আমি পড়াচ্ছি মনোযোগ। তাহলে আমি প্রিভিয়াস নলেজ, মনোযোগের সাথে রিলেটেড কি কি আমার নলেজ লাগবে? মনোযোগের সাথে রিলেটেড আমার কি নলেজ লাগবে? আমার নলেজ লাগবে শিখন কাকে বলে, শিখনের উপাদান। মনোযোগ সম্পর্কে জানতে হলে তার আগে আমাদের কি প্রিভিয়াস নলেজ লাগবে? সেটা হলো শিখন কাকে বলে বা শিখনের বৈশিষ্ট্য এবং শিখনের উপাদান। কারণ মনোযোগ হলো একটি শিখনের উপাদান। তাহলে শিখনের উপাদান কি, সেই জ্ঞানটি না থাকলে মনোযোগ সম্পর্কে জানা যাবে না। তাহলে যে জ্ঞান আমাদের বর্তমান শিক্ষাটিকে প্রভাবিত করে বা যে জ্ঞান আমাদের বর্তমান যে টিচিং লার্নিং প্রসেস চলছে সেখানে দরকার, তাকে বলা হচ্ছে প্রিভিয়াস নলেজ। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে আমরা ভাবি যে সমস্ত কিছু যা আমরা আগে জেনেছি সেটাই আমার প্রিভিয়াস নলেজ। না, সেটা কিন্তু ভুল। কেন? আমি এই যে এখানে মনোযোগ, মনোযোগের আগে আমি এডুকেশন কাকে বলে, এডুকেশনের বৈশিষ্ট্য বা আরো অনেক কিছু আমি জেনেছি, সেই জিনিসগুলো আমার তো এখানে লাগছে না। যে জিনিসটি আমার আজকের ক্লাসে শিখনের ক্ষেত্রে লাগবে সেটি হলো আমাদের প্রিভিয়াস নলেজ। মানে যে জিনিসগুলো লাগবে সেটা আজকের ক্লাসের জন্য যে বিষয়গুলো আমাদের দরকার সেটি হলো আমাদের প্রিভিয়াস নলেজ। তাহলে আমরা এবার প্রিভিয়াস নলেজ কি কি আছে সেটি আমাদেরকে লেসন প্ল্যানে লিখতে হবে। যেমন আমি তাহলে লেসন প্ল্যানে কি লিখব? প্রিভিয়াস নলেজের একটি পয়েন্ট থাকবে এবং সেই পয়েন্টে আমি কি লিখব? সেখানে আমি লিখব যে শিক্ষার্থীরা শিখন কাকে বলে জানবে।
বলে জানে। আমি এটা ধরেই নেব, যখন আমি শিক্ষার্থীদের সামনে মনোযোগ সম্পর্কে আলোচনা করব তখন আমি ধরে নেব যে তারা শিক্ষার্থীরা শিখন কাকে বলে এই সম্পর্কে জানে। আবার তারা কি জানে, শিক্ষার্থীরা শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে জানে। আচ্ছা, বৈশিষ্ট্য সম্পর্কে জানে। আবার আমি কি ধরে নিব যে শিক্ষার্থীরা শিখনের উপাদান সম্পর্কেও জানে। তাহলে এটি হলো শিক্ষার্থীর প্রিভিয়াস নলেজ, অর্থাৎ আমি যখন ক্লাসে মনোযোগ সম্পর্কে পড়াচ্ছি তার মানে আমি ধরে নেব শিক্ষার্থীরা এই এই বিষয়গুলো জানে, মানে আমি আগের ক্লাসে তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিয়েছি। এই হলো সেই ক্লাসের প্রিভিয়াস নলেজ। তাহলে আমরা যে কন্টেন্ট অ্যানালাইসিসটা পড়লাম তার মধ্যে তিনটি স্টেপ আসছে। এই তিনটি স্টেপ আসছে কোথায়? কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে। তাহলে ডিভিশন অফ ইউনিটস টু সাব ইউনিটস, ব্রিফলি রাইট সাব ইউনিটস এন্ড প্রিভিয়াস নলেজ। এই তিনটি স্টেপ যখন আমি মেনটেন করব আমার লেসন প্ল্যানের ক্ষেত্রে, তখন আমি বুঝে যাব যে আমার কন্টেন্ট অ্যানালাইসিসটা সঠিকভাবে হয়েছে, অর্থাৎ আমার একটা পিলার তৈরি হয়ে গেছে। চারটা পিলারের মধ্যে একটা পিলার তখনই তৈরি হবে যখন আমি এই তিনটি স্টেপ পালন করব। তাহলে আমি একটা এই উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। কন্টেন্ট অ্যানালাইসিসের মধ্যে তোমাদের যখন লেসন প্ল্যান হবে, তোমাদের ধরো একটা লেসন প্ল্যানের কিছুটা অংশ দেখাচ্ছি। সাবজেক্ট ধরো এডুকেশন, সাবজেক্ট এডুকেশন, আমাদের চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টারটি হলো এডুকেশনাল সাইকোলজি। ঠিক আছে, চ্যাপ্টারটা হলো এডুকেশনাল সাইকোলজি, সাবজেক্ট এডুকেশন। আমাদের যে লেসন প্ল্যানটি হবে সেখানে আমরা এখানে লিখব, বিষয় তো আছে এখানে ইউনিট। ঠিক আছে, এটা আমার 1 নম্বর ইউনিট। ইউনিটটা কি প্রথম ধরছি, আমার 1 নম্বর ইউনিটের প্রথম হলো মনোযোগ। সাব ইউনিট মনোযোগ সংজ্ঞা। আমি এখানে একটু সংক্ষেপে লিখছি। সংজ্ঞা, উপাদান, বৈশিষ্ট্য। আর এখানে ক্লাস, এখানে পিরিয়ড আমি 1 নম্বর পিরিয়ড নিয়েছি এখানে। ঠিক আছে, তাহলে আমার ইউনিট সাব ইউনিট ভাগ হয়ে গেল এই হিসাবে। 2 নম্বর আমি কি করব, এখানে আরো ইউনিট 2, 3 এরকম ভাবে আরো ইউনিট রয়েছে, তো করা যেতে পারে। 2 নম্বর আমার ব্রিফলি ডিসকাস। আমি এখানে ব্রিফলি ডিসকাস করব কি, যে মনোযোগ কাকে বলে। যে তাহলে এখানে আমি লিখবো এইভাবে, যে প্রক্রিয়ায় আমরা কোনো কিছুকে চেতন মনে নিয়ে আসি তাকে মনোযোগ বলে। তাহলে এইভাবে আমি প্রত্যেকটা বিষয়কে আলোচনা করব, তাহলে আমার ব্রিফলি রাইট সাব ইউনিটসটা হয়ে যাবে। এরপরে আমি 3 নম্বরে আমি কি করব, এখানে আমি এরকম পয়েন্ট করব প্রিভিয়াস নলেজ, এবং পয়েন্টটা এখানে পয়েন্ট করে আমি এখানে 1, 2 করে 3 করে ওই এর আগে আমি যে জিনিসগুলো লিখলাম যে তারা শিখনের বৈশিষ্ট্য সম্পর্কে জানে, এর সাথে রিলেটেড আমি দেখছি মনোযোগের সাথে কি রিলেটেড সেই জিনিসগুলো তারা জানে, আমি এখানে লিখবো। এইভাবে আমি 3টে জিনিস সাজিয়ে দেব। ঠিক আছে,
তো তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, সেটা হলো তোমরা কন্টেন্ট অ্যানালাইসিসের যে তিনটি রয়েছে, স্টেপ রয়েছে, তিনটি স্টেপ মেনটেন করে তো তোমাদের যার যেটা মেথড পেপার রয়েছে সেই মেথড পেপারে সেই বিষয় কোন একটা বিষয়কে নির্বাচন করে তোমরা ইউনিট, সাব ইউনিট এবং সাব ইউনিট গুলোকে সংক্ষেপে লিখবে এবং সেই ইউনিটটি পড়ানোর জন্য তার কি কি প্রিভিয়াস নলেজ লাগে সেই নলেজ গুলো সম্পর্কেও লিখবে, লিখে রেডি করবে এবং আমাকে পাঠাবে, আমি দেখবো। ঠিক আছে, আর যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তো আমাকে জানাবে। থ্যাংক ইউ।